আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলিম হয়েও কেন ভারতকে পারমাণবিক শক্তিধর করলেন এপিজে কালাম? চড়াই উতরাই পেরিয়েই বিশ্বজয় করেছেন এপিজে কালাম। এবার বিস্তারিত। এপিজে আব্দুল কালাম একজন ধর্মপ্রাণ মুসলিম হওয়া সত্ত্বেও নিজ দেশ ভারতের নিরাপত্তা ও প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতাকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। একজন বিজ্ঞানী হিসেবে তার মূল লক্ষ্য ছিল ভারতকে প্রযুক্তিগত দিক থেকে পরাশক্তি হিসেবে গড়ে তোলা। তিনি মনে করতেন একটি শক্তিশালী ও নিরাপদ ভারত গঠনে পারমাণবিক সক্ষমতা অপরিহার্য। তিনি বৈজ্ঞানিক গবেষণাকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে না দেখে জাতীয় স্বার্থ ও মানব কল্যাণের দৃষ্টিকোণ থেকে দেখতেন। বিজ্ঞান ও দেশের প্রতি তার এই অবিচল নিষ্ঠার জন্যই তাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। কালাম বিশ্বাস করতেন যে পরমাণু অস্ত্র যুদ্ধের জন্য নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিধর রাষ্ট্রগুলোর মাঝে ভারসাম্য ও প্রতিরোধ বজায় রাখার জন্য প্রয়োজন। এপিজে আব্দুল কালাম ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা পোখরান-2 এর মূল পরিকল্পনাকারী এবং সমন্বয়কারী হিসেবে কাজ করে ভারতকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি সরাসরি বোমা তৈরির যান্ত্রিক প্রক্রিয়ার চেয়ে এর প্রযুক্তিগত সমন্বয়, কৌশলগত ব্যবস্থাপনা এবং রাজনৈতিক নেতৃত্ব প্রদানের মাধ্যমে এই বিশাল মিশন সফল করেছিলেন। পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে তার মূল পদক্ষেপগুলো ঐতিহাসিক। কালাম ছিলেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রধান। তিনি আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান আর চিদাম্বরমের সাথে মিলে 1998 সালের মে মাসে রাজস্থানের পোখরান মরুভূমিতে 5টি পারমাণবিক বিস্ফোরণ সফলভাবে সম্পন্ন করেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর নজরদারি এড়াতে তিনি অত্যন্ত গোপনীয়তার সাথে কাজ করেন। বিজ্ঞানীরা সেনা সদস্যদের পোশাক পরে পোখরানে কাজ করতেন এবং কাজ হতো মূলত রাতে, যাতে স্যাটেলাইট ইমেজে কিছু ধরা না পড়ে। কালামের প্রধান দক্ষতা ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল তৈরিতে। তিনি পারমাণবিক ওয়ারহেড বা বোমাগুলোকে অগ্নি ও পৃথ্বীর মতো মিসাইলে স্থাপন করার প্রযুক্তিগত দিকটি নিশ্চিত করেছিলেন, যাতে ভারত প্রয়োজনে দূরপাল্লায় আঘাত হানতে পারে। তিনি ডিআরডিও এবং মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরওতে দীর্ঘ কাজের অভিজ্ঞতার মাধ্যমে এমন এক দেশীয় বৈজ্ঞানিক অবকাঠামো তৈরি করেছিলেন যা ভারতের পারমাণবিক ও প্রতিরক্ষা সক্ষমতাকে স্বনির্ভর করে তোলে। উল্লেখ্য যে কালামকে ভারতের পারমাণবিক কর্মসূচির জনক বলা হলেও ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার ভিত্তি স্থাপন করেছিলেন বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাভা। কালাম মূলত এর আধুনিকায়ন ও সামরিক প্রয়োগ নিশ্চিত করেছিলেন। তামিলনাড়ুর রামেশ্বরমের প্রত্যন্ত গ্রামে জন্ম তার, যেখান থেকে ভারতের রাষ্ট্রপতি হওয়ার কথা শত কোটি আলোকবর্ষ দূরের কল্পনাতেও কেউ ভাবে না। কারণ যেখানে সরকারি কর্মকর্তা হওয়াও আশ্চর্যের ব্যাপার। প্রত্যন্ত সেই গ্রামে তার পরিবার ছিল আরও দরিদ্র। রামেশ্বরম ও ধনুষ্কড়ির মধ্যেই হিন্দু তীর্থযাত্রীদের নৌকায় পারাপার করাতেন তার বাবা। একবেলা আধ পেটা হয়ে দিন চলত তাদের। সকালে কাজ করে স্কুলে যেতেন, বিকেলে স্কুল থেকে ফিরে ফের নৌকায় জুটতেন। কিন্তু এত কিছুর পরও পড়াশোনায় ছিলেন প্রচণ্ড মেধাবী। অল্প বয়স থেকেই পরিবারের ভরণ পোষণের জন্য কাজ শুরু করতে হয়েছিল আব্দুল কালামকে। কলেজে ভর্তির পর তাকে পত্রিকায় লেখালেখির কাজও শুরু করতে হয়েছিল। 2002 সালে এপিজে আব্দুল কালাম যখন রাষ্ট্রপতির পদ নিয়েছিলেন তখন রমজান মাস। ভারতীয় রাষ্ট্রপতির জন্য এটা একটা নিয়মিত রেওয়াজ যে তিনি একটি ইফতার পার্টির আয়োজন করবেন। একদিন আব্দুল কালাম তার সচিব PM নায়রাকে বললেন কেন তিনি একটি পার্টির আয়োজন করবেন, কারণ এমন পার্টির অতিথিরা সর্বদা ভালো খাবার খেয়ে অভ্যস্ত। তিনি PM নায়ারের কাছে জানতে চাইলেন একটি ইফতার পার্টির আয়োজনে কত খরচ পড়ে। PM নায়ার তাকে বললেন প্রায় 22 লাখ রুপি খরচ হয়। এপিজে আব্দুল কালাম তাকে নির্দেশ দিয়ে বললেন কয়েকটা নির্দিষ্ট এতিমখানায় এই অর্থ, খাদ্য, পোশাক ও কম্বল কিনে দান করতে হবে। রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম এতিমখানা বাছাইয়ের দায়িত্ব পেয়েছিল। মজার বিষয় হলো এক্ষেত্রে এপিজে আব্দুল কালাম কোনো ভূমিকাই পালন করেননি। এতিমখানা বাছাইয়ের পর এপিজে আব্দুল কালাম PM নায়ারকে তার কক্ষে ডেকে তার হাতে 1 লাখ রুপির একটি চেক দিয়ে বললেন তিনি তার ব্যক্তিগত সঞ্চয় থেকে কিছু অর্থ দান করছেন, কিন্তু এই তথ্য কারো কাছে প্রকাশ করা যাবে না। PM নায়ার বলেছিলেন, আমি এতটাই অবাক হয়েছিলাম যে আমি তৎক্ষণাৎ বললাম, স্যার আমি এখনই বাইরে যাব এবং সবাইকে বলবো। কারণ মানুষের জানা উচিত এখানে এমন একজন মানুষ রয়েছেন যে অর্থ তার খরচ করা উচিত, শুধু সেটাই তিনি দান করেননি, তিনি সেই সঙ্গে নিজের অর্থ বিলিয়েছেন।
তিনি খুব গরিব পরিবারের সন্তান ছিলেন এবং খুব অল্প বয়সেই তাকে জীবিকার প্রয়োজনে বিভিন্ন পেশায় কাজ করতে হয়েছিল। বিদ্যালয়ে ছুটির পর তিনি সংবাদপত্র বিক্রি করে রোজগার করতেন। গণিত শাস্ত্রে আগ্রহী, উজ্জ্বল ও কর্মঠ কালাম বিদ্যালয়ে একজন মধ্যম মানের ছাত্র ছিলেন। রামনাথপুরম সোয়ার্জ ম্যাট্রিকুলেশন বিদ্যালয় থেকে শিক্ষা সমাপন করে 1954 খ্রিস্টাব্দে কালাম মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধীনে তিরুচিরাপল্লীতে অবস্থিত সেন্ট জোসেফস কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন। 1955 খ্রিস্টাব্দে তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বিমান প্রকৌশল বিদ্যা সম্বন্ধে শিক্ষা লাভ করেন। এই প্রতিষ্ঠানে পড়ার সময় তার পঠন পাঠনের অগ্রগতিতে অখুশি ডিন 3 দিনের মধ্যে প্রকল্প শেষ না করলে বৃত্তি বন্ধ করে দেওয়ার ভয় দেখালে কালাম নির্দিষ্ট দিনের মধ্যে তার প্রকল্প সম্পন্ন করেন। 8টি পদের জন্য পরীক্ষায় 9ম স্থান লাভ করায় ভারতীয় বিমান বাহিনীতে যুদ্ধ বিমানের চালক হিসেবে তার স্বপ্ন খুব অল্পের জন্য হাতছাড়া হয়। কাজের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার এপিজে আব্দুল কালামকে 1981 সালে পদ্মভূষণ, 1990 সালে পদ্মবিভূষণ ও 1997 সালে ভারত রত্ন উপাধি দেয়। এই 3 জাতীয় উপাধি ছাড়াও জাতীয় স্বার্থে ও মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি আরও অনেক দেশীয় ও আন্তর্জাতিক পদক সম্মানে ভূষিত হন। 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানের বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় প্রমাণ সময় সন্ধে 6:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হন। তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে সন্ধে ভারতীয় প্রমাণ সময় 7:45 নাগাদ তার মৃত্যু ঘটে। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম আর নেই। 27 জুলাই সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর। সাবেক এই প্রেসিডেন্টের পরলোক গমনে ভারত সরকার 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছিল। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনমুখী ও অনুপ্রেরণাদায়ক বাণী বিশ্বজুড়ে সমাদৃত। তার কয়েকটি সেরা ও বিখ্যাত উক্তি হচ্ছে: স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। স্বপ্ন সত্যি হওয়ার আগে তোমাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে। কখনোই আশা ছেড়ো না, কারণ নেভার শব্দের মধ্যেও একটি ইতিবাচক বার্তা লুকিয়ে আছে। নেভার মানে নেক্সট অ্যাটেম্পট ইজ রেডি, বা পরবর্তী প্রচেষ্টা প্রস্তুত। একটি ভালো বই 100টি ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন এই পৃথিবীতে কোন ধরনের মানুষ সবচেয়ে সুখী? এই পৃথিবীতে সবচেয়ে সুখী হচ্ছে কৃতজ্ঞ মানুষ। যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন তারা সবচেয়ে সুখী হন। আপনি প্রতি রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন, আজকের সারা দিন কারা আমার উপকার করেছে, কারা আমার জীবনে অবদান রেখেছে, তাদের প্রতি কোনো না কোনোভাবে কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিনিয়ত এই যে আলো বাতাস পাচ্ছেন, এর জন্যে আপনি আল্লাহর কাছে তো কৃতজ্ঞ বটেই, আবার দৈনন্দিন কাজ করতে গিয়ে অনেকেই আপনাকে সহযোগিতা করছেন, ভালোবাসছেন অথবা অনুপ্রেরণা দিচ্ছেন। সময় মতো তাদেরকে জানিয়ে দিন যে আপনি তাদের এই আচরণে কৃতজ্ঞ, এই সহযোগিতায় আপ্লুত। কারণ কৃতজ্ঞ মানুষই জীবনে টিকে থাকে, লড়াইয়ের শেষ পর্যন্ত বিজয়ী হয়। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্য মনে করি, আমি সৌভাগ্যবান
চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।